আজকে আরো বেশি এমন একটা পর্যায়ে এসে গেছে যে কোথায় পালাবে আর পথ নেই। কত বড় ঔদ্ধত্য না হলে সর্বোচ্চ আদালতকে অগ্রাহ্য করে। যে পরের 14-15-তে যখন বাজেট হয় তখন বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার যে টাকাটা দেয় তাতে 133% কর থেকে আদায় যোগ্য সেই টাকা পেয়েছে, 262% বেশি পেয়েছে, মানে বিগত বাম সরকারের থেকে গ্র্যান্টিন এইড অর্থাৎ এটা কিন্তু আমাদের এই যে মানে বেতন পেনশন খাতেই খরচা হওয়ার জন্য সেটা কিন্তু দিয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি বিগত কংগ্রেস আমল থেকে বিজেপি আমল এসে এই সরকারকে কিন্তু উজাড় করে দিচ্ছে। কংগ্রেস আমলে কিন্তু এত টাকা দেয়নি। 4 থেকে 14 কেন্দ্রীয় করের ভাগ পেয়েছিল, মানে তখন বামফ্রন্ট সরকার ছিল, 1.34 লক্ষ কোটি টাকা, আর 14 থেকে 24 5.24 লক্ষ কোটি টাকা। ভাবুন আপনার। আর গ্র্যান্টিন এইড তার থেকে 14 75,000 কোটি টাকা, আর 14 থেকে 24 3 লক্ষ কোটি টাকারও বেশি পেয়েছে। কিন্তু ক্রাইটেরিয়া গুলো যেগুলো করে দিয়েছে কেন্দ্রীয় সরকার যদি সেইভাবে করে তাহলে তো অনেক দুর্নীতি ধরা পড়ে যাবে। সেটা তো স্বাভাবিক। আমি এর আগেও বলেছি যে এটা ঘরে বসে 25,000 20,000 টাকা করে সরকারি তহবিল থেকে দেওয়া যায়, সেটা আমার থেকেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানে। কিন্তু তিনি কেন করেছেন? তিনি জানে মামলা করবে এবং এটা খারিজও হয়ে যাবে, যার জন্য এই মামলা টিকবে না। আজকে স্বাভাবিক নিয়মে কলকাতা উচ্চ আদালত তা খারিজ করে, মানে সাময়িক স্থগিত করেছে। একটা তো আইনি ব্যাপার আছে, হলফনামা চেয়েছে, অর্থাৎ এই টাকাটা কিছুতেই তারা পাবে না। কেন পাবে? স্বাভাবিক নিয়মে কেন পাবে? যেখানে চাকরি বাতিল করে দিয়েছে। এখন অনেকে স্বাভাবিক, আমরাও মনে করি যে সবাই যে অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত তা নয়, কিন্তু ঘটনাটা হলো কি, অর্থাৎ দুর্নীতিটা হয়েছে, কিন্তু সরকার দুর্নীতিটা যে হয়েছে সেটা প্রকাশ করছে না। প্রকাশ যদি না করে, স্বাভাবিক নিয়মে আদালত কি করবে? সম্পূর্ণটাই খারিজ করে দেবে। সেটা করেছে এবং সাময়িকভাবে কিছুটা সুরাহা পাওয়ার জন্য, স্বস্তি পাওয়ার জন্য তাদেরকে মানে ওই যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদের তেলা মাথায় তেল দেওয়ার জন্য ভেবেছিল যে এইটা করলে বোধহয় কিছুটা তিনি স্বস্তি পাবেন। আজকে আরো বেশি এমন একটা পর্যায়ে এসে গেছে যে কোথায় পালাবে আর পথ নেই। তবে একটা কথা তো আমরা দেখছি, তার কোনো লজ্জা নেই। লজ্জা যদি থাকতো তাহলে এই ধরনের ঘটনা তিনি ঘটাতেনই না, যে ধরনের আজকে ঘটনাটা আজকে হয়ে দাঁড়ালো। কথা বলবো, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল এই যাবৎকালে স্যার আমরা দেখলাম যে রাজ্যের যাবতীয় ঘটনা একদম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আর প্রথমে হাইকোর্ট এবং পরবর্তীকালে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে যখন রাজ্য সরকারের নেতৃত্ব যখন সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তখন তাদের দেখা যাচ্ছে সেখানেও রীতিমতো ধাক্কা খেতে হচ্ছে রাজ্য সরকারকে। এক্ষেত্রে বলবো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে আগামী 30শে জুনের মধ্যেই বকেয়া ডিএর 25% রাজ্য সরকারি কর্মচারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশ মেনে 15ই জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল। কিন্তু স্যার রীতিমতো আজ আমরা যখন আপনার সাথে কথা বলছি, আজ রীতিমতো 20শে জুন, একদম 17ই জুন, 18ই জুন, 19শে জুন পেরিয়ে গেলেও সরকারের এখনো অবস্থান কোনো স্পষ্ট হলো না। সরকার কোনো অবস্থান স্পষ্ট করলো না, জানিয়ে রীতিমতো চাপা ক্ষোভ এবং উদ্বেগ বাড়ছে আপনাদের মধ্যে। আপনারা যারা সরকারি কর্মী তাদের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ না হয়, কর্মী সংগঠনের মধ্যে অসন্তোষ যেরকম বাড়ছে, অনেকেই বলছেন সুপ্রিম কোর্ট বলার পরে যদি বিজ্ঞপ্তি না আসে তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল। কি বলবেন স্যার? এটা তো বাস্তব সত্য। দেখুন ব্যাপারটা কি, আমরা ধাপে ধাপে অর্থাৎ গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী যেভাবে মামলা করে আমরা এই রায়টা সংগ্রহ করেছি, একটা বলতে পারেন অভাবনীয়। কারণ আমরা প্রথমেই হাইকোর্টে যেতে পারি না, কারণ আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী। তাই স্টেট ট্রাইব্যুনাল থেকে আমরা জিতেছি, উচ্চ আদালত থেকে জিতেছি, তারপরে সুপ্রিম কোর্ট, সেখান থেকেও জিতেছি। এবার প্রশ্ন, শুধু গেলাম আর জিতে আসলাম তা তো নয়, বারংবার শুনানি হয়েছে, সরকার দেয়নি, সেটা কন্টেম হয়েছে। সরকার পালিয়ে উচ্চ আদালতে এসছে, উচ্চ আদালতে কন্টেম করেছে, অর্থাৎ দেয়নি, 3 মাসের মধ্যে দিয়ে আবার সে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টেও যে নির্দেশ, সেই নির্দেশ গত 16ই মে
2025 যে নির্দেশ দিয়েছে সেটা ঐতিহাসিক নির্দেশ আমরা মনে করি, কর্মচারী সমাজ মনে করে যে একটা ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে বলেছিল, এক প্রকার হাতে পায়ে ধরে, সুপ্রিম কোর্টের হাতে পায়ে ধরে সেটাকে 25% করেছে। অথচ আমরা দেখছি আজকে 20 তারিখ, আর মাত্র 7 দিন বাকি আছে। আগামীকাল শনি, পরের দিন রবিবার, মাঝখানে 5-6 দিন সময় পাবে। এর মধ্যে যে 25% মহার্ঘ ভাতা যে আমরা হাতে পাবো, সেটা কিন্তু আমরা আজ অন্তত মনে করছি না। আমাদের সন্দেহ হচ্ছে যে তারা হাত গুটিয়েই বসে থাকে। কত বড় ঔদ্ধত্য না হলে সর্বোচ্চ আদালতকে অগ্রাহ্য করে। হ্যাঁ, আমরা বলছি অগ্রাহ্য করে, কারণ তাদেরকে 4 সপ্তাহ সময় দিয়েছিল কি করতে যাচ্ছে সেটা বলবার জন্য, সেটাও আমরা জানতে পারিনি। অর্থাৎ কোনো নির্দেশ এখনো পর্যন্ত নবান্নের থেকে আসেনি। এবার আজকে এসছি, আপনারা তো দেখেছেন, মাননীয় ফিরদৌস শামীমের কাছে এসেছি, আমরা কন্টেম্প পিটিশন করব। তার আগে মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবকে আমরা নোটিশ দেব। নোটিশ দিয়ে কয়েকদিন সময় দিতে হয়, সেখানে 5 দিন, 7 দিন, 10 দিন, যাই হোক, আমাদের মাননীয় আইনজীবীরা সেই সময়টা দেবে। সেই সময়ের মধ্যে যদি সরকার আমাদের কিছু না জানায়, সঙ্গে সঙ্গে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আদালত অবমাননার মামলা ঠুকবো। এটা ছাড়া আর আমাদের আর কোনো উপায় নেই। আমি একটা কথা বলবো, আপনাদের কর্মী সংগঠনের যে মঞ্চ ছিল এবং কর্মী সংগঠনের তরফ থেকে একটা কথা খুব উঠে আসছিল যে আজ দাদা, আজকে 20 তারিখ, অলরেডি 20 তারিখ, তো এরপরে যদি সরকার অবস্থান তার স্পষ্ট না করে, আপনারা বলেছিলেন নবান্ন অভিযান করবেন, সত্যি কি? না, একটা কথা মনে রাখতে হবে, নবান্ন অভিযান যারা বলেছে তারা অন্য একটি সংগঠন। আমরা দেখুন, ডিএ মামলাকারী মূল সংগঠন। এখন এই যে ধরুন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, একটা নির্দিষ্ট সময় দিয়েছে, এখনো সময় আছে, এখনো 7 দিন সময় আছে। 27 তারিখ যদি ওভার হয়ে যায়, তাহলে তারা আদালতকে অবমাননা করলো। অর্থাৎ তাহলে যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমরা সুপ্রিম কোর্টকে তো অমান্য করতে পারি না। আমরা যদি এখনই বলি, আগামীকালই যদি নেমে বলি যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আজই দিয়ে দিতে হবে, এইটা বলাটা সুপ্রিম কোর্টকে অবমাননা করা। কারণ সুপ্রিম কোর্টের তো সময় এখনো উত্তীর্ণ হয়নি, এখনো তো 7 দিন বাকি আছে। আমরা তাই একদম সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে এখনো কিন্তু ওয়েট করছি। তাই আমরা এখনো রাস্তায় নামিনি। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব। দাদা, আমি একটা প্রশ্ন করবো, যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 25% একদম দিয়ে বকেয়া দিয়ে ক্লিয়ার করে দেন, তবুও সরকারি স্তরে এখনো পরিষ্কার করে কিছু বলা হয়নি। ফলে একটা প্রশ্ন খুব উঠছে যে পুরো 25% দিয়ে দেওয়া হবে নাকি কোনো আংশিক পরিমাণ? না, দেখুন ব্যাপারটা কি, আমরা একটা নির্দিষ্ট পিরিয়ড ক্লেম করেছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। সেটা হচ্ছে 1/7/2009 থেকে 31/12/2019 পর্যন্ত, এই 10 বছর আমরা ক্লেম করেছি। কারণ প্রত্যেক বছর 2 কিস্তি করে দিয়ে দেওয়া হয়, সেটা নির্দিষ্ট নিয়ম মতো দেয়নি বলে এইটা ক্লেম করেছি। এখন টোটাল ক্যালকুলেশন করা হবে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, টোটাল ক্যালকুলেশন করে তার 1000 টাকা হলো। 1000 টাকার 25% 250 টাকা সে এই মুহূর্তে পাবে। পরবর্তীকালে 4 আগস্ট 2025 নেক্সট যে মামলা আছে, সেই মামলায় যা সিদ্ধান্ত নেবে মহামান্য সুপ্রিম কোর্ট, সেটা আমাদের শিরোধার্য। অর্থাৎ টোটাল যে বকেয়াটা হবে, বকেয়ার 25%। অর্থ দপ্তরের একাংশ মনে করছে যে পুরোটা না হলেও গোটা প্রক্রিয়া চালু করে একাংশ মিটিয়ে ফেলা হতে পারে, বাকিটা পরে ধাপে ধাপে দেওয়া হতে পারে। ধাপে ধাপে দেখুন, আমাদের কোনো আপত্তি নেই, এখনো বলছি আপত্তি নেই। আমরা যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি দিয়ে সরকার মেনে নিয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে সরকার অর্থনৈতিক অবস্থা খারাপ বলছে, ঠিক আছে 2 কিস্তিতে দিল, সেটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সরকারকে দিতে হবে। এই যে 2 কিস্তিতে দেওয়ার কথা বলছেন, সেটা আপনাদের সাথে একটা নেগোসিয়েশনে এসে আপনাদের সাথে বৈঠকে বসার কথা বলছেন? আমরা তো দেখুন, ট্রাইব্যুনালে যখন 26শে জুলাই 2019-এ রায়টা দিয়েছিল, তখন সরকারকে বলেছিল যে যারা ইন সার্ভিসে আছে তাদেরকে
প্রভিডেন্ট ফান্ডেও ঢুকিয়ে দিতে পারে, আবার ক্যাশও দিতে পারে। আর যারা অবসর নিয়েছে তাদের ক্যাশ দিতে হবে। আমরা তখন চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে চিঠি দিই, আমাদেরকে ডাকুন, সরকারের যাতে কোনো অসুবিধা। দেখুন, সরকারটা তো আমরাই চালিয়েছি, আমরাই তো চালাই, সরকারি কর্মচারী সংগঠনই তো নীতি নির্ধারণ করে, সেগুলো ইমপ্লিমেন্ট করে। তাহলে সরকারের যে সুযোগ সুবিধা অসুবিধা সেগুলো তো আমাদের দেখা উচিত। আমরা যার জন্য বলেছিলাম আমাদেরকে ডাকুক, ডাকলে পরে আমরা কিভাবে ডিএটা দিলে সরকারের সুবিধা হয় সেই বার্তা আমরা পরিবেশন করব। কিন্তু কর্ণপাত করেনি। আমরা দেখুন, প্রভিডেন্ট ফান্ডে যদি ইন সার্ভিস যদি প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেয়, তাহলে যারা ডিএটা পাবেই না ধরে নিয়েছিল, তাদের প্রভিডেন্ট ফান্ড মানে কি, আমি শেষ জীবনে পুরো টাকাটা উঠাতে পারবো। এবং আমরা এরকম অপশন রাখতাম, ধরুন কারো বিয়ে শাদী, মানে সন্তান সন্ততির বিয়ে শাদীর ক্ষেত্রে তারা উঠাতে পারবে কিছু অংশ, বা যদি দুরারোগ্য ব্যাধি হলে উঠাতে পারবে, এরকম অপশন দেব বলে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমাদেরকে ডাকেনি। এখন 25% সরকার কি বলার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে বলবো ইয়েস অর নো। তবে আপাতত যদি সরকার মনে করে 2 কিস্তিতে দিতে পারে, অসুবিধা কিছু নেই। পরে প্রথম মাস দিল, তার পরের মাসে দিল, বা 2 মাস পরে দিয়েছে। তো মুখ্যমন্ত্রী এসে, বা আমাদের যে একটা বকেয়া ডিএ অংশ ছিল 12%, সেটা বামফ্রন্ট সরকার বলেছিল আমরা ক্যাশ একবারে দিতে পারবো না, আমরা 3 বছর ধরে দেবো, বা আমরা সেটা মেনে নিয়েছিলাম 3 বছর ধরে। 2 বছর বামফ্রন্ট সরকার দেওয়ার পর বামফ্রন্ট সরকার বিদায় নিয়েছে, সেই যে আরেকটা অংশ ছিল সেটা দুটো পার্টি আমরা নিয়েছি। অর্থাৎ সরকারের সঙ্গে আমরা সব সময় সহযোগিতা করতে চাই, কিন্তু সরকার একদম হাত গুটিয়ে বসে আছে। সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ যদি পালন না করে, দেখুন ব্যাপারটা কি, এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় সবকিছু হয়, কিন্তু পানিশমেন্টটা যখন হবে তখন কিন্তু মুখ্য সচিব এবং অর্থ সচিব এদের কিন্তু এমন যদি রুল জারি করে যে তাদের চাকরি নিয়ে টানাটানি হতে পারে, তাদের আপনার জেলে ঢুকিয়ে দিতে পারে, সেটা তো কাম্য না, আমরা চাই না। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, টু বি স্পেসিফিক, কতজন ডিএ প্রাপক রয়েছেন সব দপ্তরের কাছে ইতিমধ্যেই, তা জানতে চাইলো নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে কি এই উদ্যোগ? জানতে চাইলো, এখনো আপনি বলছেন বটে এই প্রশ্নটা, কিন্তু আমাদের কাছে সেই বার্তা কিন্তু আসেনি, অফিসিয়াল ভাবে কোনো বার্তা পাইনি। কারণ আমরা দেখুন, যারা অবসরপ্রাপ্ত তাদেরকে ট্রেজারি ক্যালকুলেশন করবে, যাদের পেনশন হয় তাদের কাছে কোনো ইনফরমেশন যায়নি। ইন সার্ভিসে যারা আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, সেই ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য অফিস তার কাছে কোনো নোটিশ যায়নি। তার কাছে তো নির্দেশ যাবে অর্থ দপ্তর থেকে যে তোমরা এবার যে সকল কর্মচারী আছে তাদের হিসাবটা কষে ফিনান্স দপ্তরে পাঠাও। কই, সে তো যায়নি। তাহলে কিভাবে সরকারি কর্মচারী কতটা পাবে কি না পাবে সেটা কিভাবে বলবো আমরা? বলে না, ডিএ আন্দোলনের মূল সারথি বা মূল একদম সৈনিক বলা চলে আপনারা, এবং আপনি তাদের মধ্যে অন্যতম। আমি সেখানে দাঁড়িয়ে বলবো, এরপরে আপনাদের পদক্ষেপ কি হতে চলেছে? দেখুন, এরপরে পদক্ষেপ এখনো মানে যে থেমে গেল তা তো না, এখন সম্পূর্ণটা নির্ভর করছে সর্বোচ্চ আদালতের। কারণ সর্বোচ্চ আদালত আপনার 14ই জুলাই খুলবে। 14ই জুলাই খুললে পরে আমরা এই কয়েকদিনের মধ্যে 7-10 দিনের মধ্যে আমরা নোটিশ দিচ্ছি। নোটিশ দেওয়ার পর কয়েকদিন সময় দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে কন্টেম্প পিটিশন করে সেটা জমা দেব। দিয়ে আমরা 4 আগস্ট যে মামলাটা আছে সেই দিন অথবা তার আগে যদি পারি সেটা উঠিয়ে কন্টেম্প পিটিশনটার বক্তব্য আমরা পরিবেশন করব। সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই আমাদের মানতে হবে। এখন তাই আমরা এই মুহূর্তে যে এই ধরনের আন্দোলন করব, ওই ধরনের আন্দোলন করব সেটা আমরা বলতে পারছি না। আমরা শুধু অফিসিয়াল যে সকল কাজগুলো আছে নবান্নে, অর্থাৎ চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে বার্তা দেওয়া, তারপরে সেটা কন্টেম্প পিটিশন সর্বোচ্চ আদালতে গিয়ে পেশ করা, এইসব কাজগুলো আমরা করব। এবং সেটা সময় খুব একটা বেশি না, দেখতে দেখতে কেটে যাবে। কারণ 4 আগস্ট আপনার ফাইনাল হিয়ারিংটা আছে টপ অফ দ্য বোর্ড রেখে, অর্থাৎ টপ অফ দ্য বোর্ড বলতে কোর্ট বসলে পরেই আমাদেরটা শোনা হবে। ডিএ মেটাতে কি ঋণের পথে নবান্ন? দেখুন, এই কথাটা যখন বলছেন আমি বলছি,
সরকারের কিন্তু প্রচুর টাকা আছে। কি করে, ধরুন আমাদের বেতন পেনশন দেওয়ার জন্য একটা বাজেট অ্যালোকেশন হয়, সেখানে যে টাকাটা অ্যালট করে সে টাকাটা খরচ করে না। আমরা যখন মামলা করেছি, আমরা বাজেট প্রিভিউ দেখে, ফিনান্স থেকে বাজেট প্রিভিউ অনলাইনে বার করে আমরা তার একটা তালিকা করে দিয়েছিলাম। 12-13 থেকে 16-17 পর্যন্ত আমাদের সেই টাকা মেরেছে আপনার 13,000 কোটি টাকা। 13,000 কোটি টাকা মেরেছে। তারপরে আরো আপনার ধরুন যে পরের 14-15-তে যখন বাজেট হয়, তখন বিজেপি সরকার এসছে। বিজেপি সরকার যে টাকাটা দেয় তাতে 133% কর থেকে আদায় যোগ্য সেই টাকা পেয়েছে, 262% বেশি পেয়েছে, মানে বিগত বাম সরকারের থেকে গ্র্যান্টিনেড। অর্থাৎ এটা কিন্তু আমাদের এই যে মানে বেতন পেনশন খাতেই খরচা হওয়ার জন্য সেটা কিন্তু দিয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি বিগত কংগ্রেস আমল থেকে বিজেপি আমল এসে এই সরকারকে কিন্তু উজাড় করে দিচ্ছে। কংগ্রেস আমলে কিন্তু এত টাকা দেয়নি, অর্থাৎ তাহলে বাম বিজেপি ক্ষমতায় আসার পরে উজাড় করে দিচ্ছে। আমি একটা আপনাকে উদাহরণ দিই। 4 থেকে 14 কেন্দ্রীয় করের ভাগ পেয়েছিল, মানে তখন বামফ্রন্ট সরকার ছিল, 1.34 লক্ষ কোটি টাকা। আর 14 থেকে 24 5.24 লক্ষ কোটি টাকা। ভাবুন আপনার। আর গ্র্যান্টিনেড তার থেকে 14 75,000 কোটি টাকা, আর 14 থেকে 24 3 লক্ষ কোটি টাকারও বেশি পেয়েছে বিজেপি সরকার দিয়েছে। তাহলে টাকা নেই কেন বলছে? তাহলে বিজেপির আমলে বলছেন রাজ্য সরকারকে যে টাকা অ্যালার্ট করেছে সেটা বরং আমরা একদম, দেখুন আমি কিন্তু বিজেপি করি না, বিজেপি সমর্থক নেই, বিজেপি নীতি নির্ধারণ করে সেটাও কিন্তু আপনাকে, কিন্তু ঘটনাটা হলো কর্মচারীদের স্বার্থে যেটা বলার প্রয়োজন আমাদেরকে বলতেই হবে। তাহলে বলা যায় রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী যে বারংবার বলছেন যে বিজেপি কেন্দ্রীয় সরকার, আমি বিজেপি বলবো না, কেন্দ্রীয় সরকার যেহেতু বিজেপি ভারতীয় জনতা পার্টি বলছে সেই জন্য বিজেপিটা বারংবার উঠে আসছে। আমি বলবো কেন্দ্রীয় সরকার সেটা তো কোনো টাকা পয়সা কেন্দ্র থেকে অ্যালার্ট করে, সে সর্বৈব মিথ্যে। সে তো উনি রাজনৈতিক কারণে বলছে। আমরা তো পরিসংখ্যান দিলাম, আমরা তো বললাম যে 4 থেকে 14 কত টাকা পেয়েছে, আর 14 থেকে 24 কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে। তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে যে আমরা ভুল বলছি না মিথ্যে বলছি। আবার আরেকটা দেখুন, এই যে খেলা মেলা, এতে তো কোনো কার্পণ্য নেই, শুধু আমাদের দিয়ে দিতে। দেখুন ডিএর কথাটা একটা মিনিং আছে। ডিএ মিনস ডিয়ারনেস অ্যালাউন্ড, যাকে বলা হয় মহার্ঘ ভাতা বা অনেকে বলে মাগ্গি ভাতা। অর্থাৎ এই যে আমরা যদি ধরুন নির্দিষ্ট সময় মতো একদম আইনি মানে হক আমাদের, যেটা মানে প্রত্যেকটা আদালত বলেছে, ট্রাইব্যুনাল, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, আইনি হক, সেখানে যদি ডিএটা না পাই, আমাদের এইটা যখন আমরা চাকরিতে জয়েন করি, নির্দিষ্ট সময় মতো ডিএটা না দিলে আমরা কি করি, অনেক সময় লোন করি, খরচ বেড়ে যাচ্ছে দিনের পর দিন, সেগুলো সামাল দিতেই ডিএ। তাহলে নীতি নির্ধারণ যারা করে তাদের যদি মাথা ঠিক মতো কাজ না করে, কারণ একটা মাস গেলে পরে যে আমি এই ডিএটা পাবো, 5% ডিএ পাবো কি 10% ডিএ পাবো, তাতে এই টাকাটা বাড়বে, অতএব আমি ইনস্টলমেন্টে আমি দিতে পারবো। এই যে কিন্তু সরকার যখন ডিএটা দেবে না, দিনের পর দিন মানে যে বেতনটা মানে হ্রাস পেয়ে পেয়ে কমতে থাকবে, স্বাভাবিকভাবে একটা চিন্তা মাথায় নিয়ে কাজ করতে যায়। তাতে অনেক রকম বিপদ হতে পারে, রাস্তাঘাটে বিপদ হতে পারে, সরকারের কাজে হ্যাম্পার হতে পারে। তাহলে ডিএটা কিন্তু কর্মচারীদের শুধু যে দেওয়া না, সেটা কিন্তু সরকারেরও একটা লাভ, কারণ কাজটা ঠিক মতো হয়। মাথায় যদি অন্য চিন্তা হয় তাহলে কিন্তু সরকারি কাজে বাধা প্রাপ্ত হয়। এই যে দেখুন না, অনেক সময় কি হয়, প্রচন্ড যাদের পরিশ্রম হয় কিন্তু পয়সা দেয় না, তাতে মাথা তো ঠিক মতো কাজ করে না, তখন দুর্ঘটনা ঘটে। আপনি তাহলে বলছেন, যদি আপনার কথা অনুযায়ী আমি এগোই, তাহলে 13,000 কোটি টাকা বাজেট অনুযায়ী অ্যালার্ট করা হয়েছে আপনাদের ডিএর খাতে। 13,000 কোটি মেরে দিয়েছে 5 বছরে, 13,000 কোটি টাকা বেড়ে দিয়েছে সরকার রীতিমতো সেই টাকা রীতিমতো
সেই টাকা হরপ করে এবার হ্যাঁ। এবার এখানে দাঁড়িয়ে রাজ্য সরকার জেলে কথা যাবে বলছে কিন্তু। যে এই সমস্ত যদি সুপ্রিম কোর্টের Hospital নির্দেশ অনুযায়ী তারা introduction চলে করতে তাহলে যে বলেছে। 10,000 কোটি টাকা আর খরচা হতে পারে সেই টাকা তারা সব কোথায় টাকা পাবে ফেরত দিচ্ছে। এটা সর্বৈব একদম মিথ্যে, মানে আমাদের টাকা মেরে দিয়েছে সেই টাকাই যে তহবিলে আছে সেখান থেকেই দিতে পারে, এইসবগুলো তো মানে একদম ফেক কথা, একদম ফেক কথা। এই যে আর একটা কথা বলেছে না যে লোন নিচ্ছে বলছে, এটাও কিন্তু সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। মানে কি, আমার দিয়ে দেওয়ার জন্য আমাকে লোন করতে হচ্ছে, আমি উন্নয়ন করব কিভাবে? মাননীয় তো খুব চালাক, আমি দিয়ে দেব কিভাবে, তার জন্য আমাকে লোন করতে হচ্ছে। পশ্চিমবঙ্গের জনসাধারণকে আপনাদের বিরুদ্ধে স্বাভাবিক, সরকারি কর্মচারী কজন, ওরা ভোট না দিলে যায় আসে? তার থেকে এটা যদি আমি বার্তা সরাতে পারি আমার উন্নয়ন বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? সরকারি কর্মচারীরা দিয়ে দাবি করেছে আমাদের এখন দিয়ে দিতে হবে, তাই আমি এত টাকা লোন করেছি। তাহলে এত টাকা লোন করেছি, এখন সব কটা মিডিয়া আপনারাও করেছেন, কিন্তু এই প্রশ্নটা যদি করি, বাম সরকার চলে যাওয়ার সময় 1,96,000 কোটি টাকা ছিল, আর এখন ঋণটা কত? প্রায় 6 লক্ষ কোটি টাকা। তাহলে সরকার এই যে এত যে লোন করেছে সেটা কি আমাদের ডিএর জন্য করেছে? তাহলে এই যে 4,000 কোটি টাকা লোন নিচ্ছে, সারা রাজ্য প্রচার হয়ে গেছে যে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে সরকারের লোন করতে হচ্ছে। কেন এই কথা বলবে? কেন এই কথা প্রচার হবে এত টাকা থাকা সত্ত্বেও? মালাদা, আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। মালাদা, কি আছে এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট? ও হ্যাঁ, ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্টটার কথা বলছেন, এই জায়গাটা একটু কিন্তু মানে আমিও একটু হয়ে গেছি। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটা আপনার প্রকাশ করেনি, কারণ তার মধ্যে ডি এর কথা বলা আছে। যেমন পঞ্চম বেতন কমিশনের রিপোর্টটা প্রকাশ করেছিল বাম সরকার, তার মধ্যে ডি এর কথা বলা ছিল, যে আইসিপিআই মেনে ডিএ দেওয়ার কথা আমরা সুপারিশ করছি। সেই ভিত্তিতে বাম সরকার মেনে নিয়েছিল, তার জন্য আমরা মামলাটাতে জিতেছি। কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্টে আমরা মনে করছি ডি এর কথা লেখা আছে বলেই কিন্তু মাননীয় এটাকে চেপে দিয়েছে, অর্থাৎ প্রকাশ করেনি। তাই যে নির্দেশটা দিয়েছে সেটা যদি 1 মের মধ্যে প্রকাশ পায়, তাহলে দেখা যাবে যে ওখানেও ডি এর কথা বলা আছে। কিন্তু আমরা জানি সেটা 1 মের মধ্যে যা চরিত্র মাননীয় সেটা প্রকাশ করে কিনা তার যথেষ্ট সন্দেহ আছে। আমি এবার একটু সরে আসবো মালাদা, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়েও একদম ফের ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের তৈরি করা নতুন তালিকায় মঙ্গলবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ মানে রীতিমতো সেই ওবিসি ইস্যুতেই বুধবার দিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করলেন যে হাইকোর্টের নির্দেশ মেনে তালিকা তৈরি করা হয়েছিল, কারোর শিক্ষা বা চাকরি কেড়ে নেওয়া উচিত না বলেও মন্তব্য করছেন তিনি। দেখুন, হাইকোর্টের নির্দেশ হয়ে এর আগে বাম সরকার যে লিস্ট করেছিল সেই লিস্ট অনুযায়ী চলছিল। তারপরে মাননীয়া এসে কিভাবে কত হজবরল করে কতগুলোকে ঢুকিয়ে দিল, কোন জাত পাত ঢুকেছে সেই নিয়ে আমি প্রশ্ন করছি না। দেখুন, এই সংরক্ষণের ব্যাপারটাতে আমরা কিন্তু মারাত্মকভাবে ডিপ্রাইভ হই। আমরা হচ্ছে জেনারেল কাস্ট, আমাদের রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা পিছিয়ে যাই, আমাদের প্রমোশনের ক্ষেত্রে পিছিয়ে যাই। এই যে 100% রোস্টার করে সঙ্গে সঙ্গে সরকার তার নোটিফিকেশন জারি করে দিয়েছে, তাতে কি হয়? ধরুন, জেনারেল কাস্ট যেখানে এর আগে 1-এর পরে 4 দুজনকে টপকিয়ে আসতো, এবার এই যে লিস্টার পরবর্তী যে বার করেছে 1-এর পরে 7, মানে অনেকগুলো পিছনে আমরা পড়ে যাচ্ছি। কারণ ওই ওবিসি তারা ভিতরে ঢুকে যাচ্ছে, সিডিল কাস্ট, সিডিল ট্রাইব, ওবিসি এরা ঢুকে যাওয়াতে জেনারেল কাস্ট যেটা আনরিজার্ভ থাকে সেটা অনেক পিছনে পড়ে যায়। তাই এই সংরক্ষণ কিন্তু আমাদের জেনারেল কাস্টকে যথেষ্ট বেগ পেতে হয় আমাদের প্রমোশনের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে। আমরা 2010 সালের পর দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্রের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। পরে রাজ্য নতুন তালিকা তৈরি করছে। এবার সেই তালিকা নিয়েও উঠছে প্রশ্ন। হাইকোর্টে নতুন মামলা হওয়ার পর ওই তালিকায়ও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে স্কুল কলেজে ভর্তি থেকে চাকরিতে নিয়োগ সব ক্ষেত্রে এই জটিলতা বাড়ছে। সেটা তো হাইকোর্ট বলে দিয়েছে, পূর্বের যে লিস্ট সেই অনুযায়ী মানে করতে। এখন তো স্টে অর্ডার আছে। সরকারের কোন জায়গাটাতে বাধা? সরকারকে দেখুন, সরকার তো দেখুন জাতপাত নিয়ে তো একটা রাজনীতি করছে, এটা তো আমরা দেখছি। হ্যাঁ, জাতপাত নিয়ে রাজনীতি করতে গিয়ে তারা কি করছে? সাধারণ মানে এই সকলকে সন্তুষ্ট করতে চাইছে।
সন্তুষ্ট করলে ভোটটা পাবে। অর্থাৎ তিনি যেমন যে বকাটে ছেলেদের নিয়ে রাজনীতি করছে, তিনি তো বলেছে যে আমি বকাটে ছেলেদের নিয়ে রাজনীতি করতে চাই। কেন বকাটে ছেলেদের রাজনীতি করতে চায় এবং এক শ্রেণীর যে জাতপাত তাদেরকে এত অগ্রাধিকার দেয়, আমরা তো দেখেছি তারা ভোট লুটের সময় তারাই কিন্তু বেশি ঝামেলাগুলো করে। অর্থাৎ এদেরকে যত সুযোগ দেবে ভোট লুটটা বেশি হবে এবং আগামী দিনে ক্ষমতায় আসবে। এখানে ভোট লুটের রাজনীতি চলে, যে শাসক দল ভোট লুটে জয়। গ্রীষ্মকালীন ছুটির পর সুপ্রিম কোর্টে কি বিরাট বিপদে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী? দেখুন, আমরা তো লক্ষ্য করছি রাজ্যটা তো চালাচ্ছে উচ্চ আদালত নালে সুপ্রিম কোর্ট, এটা তো অস্বীকার করা যাবে না। প্রতিটাতেই তো মানে চপেটাঘাত খেয়ে ফিরে আসতে হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই চপেটাঘাত করছে। কোনটা সরকারের পক্ষে গেছে? একমাত্র এই যে 100 দিনের কাজে দেখলাম উচ্চ আদালত বলেছে করতে হবে, মানে কাজ দিতে হবে, কিন্তু ক্রাইটেরিয়া গুলো যেগুলো করে দিয়েছে কেন্দ্রীয় সরকার যদি সেইভাবে করে তাহলে তো অনেক দুর্নীতি ধরা পড়ে যাবে, অনেক দুর্নীতি ধরা পড়ে যাবে। ক্রাইটেরিয়া যা করে দিয়েছে, মানে ধরুন আপনি জেনুইন, আমি জেনুইন, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা জেনুইনিটি দেখাতে পারবো, কিন্তু ওর মধ্যে নেতারা কি করে, রামশ্যাম যদুমতিকে মানে ঢুকিয়ে জব কাট করে সেই টাকাটা লুট করছে। আবাস যোজনাতে যে বাংলার বাড়ির ক্ষেত্রে, এই বাংলার বাড়ির ক্ষেত্রে কত কোটি টাকা খরচা করেছে, মুখ্যমন্ত্রী তো বলছেন রীতিমতো আবাস যোজনা কেন্দ্র সরকার কোনো টাকাই পাঠাচ্ছে না। তাহলে সে তো খরচা করেছে, ভালো করেছে, করেনি, তাহলে সে টাকাগুলো খরচা করলো, তাহলে ডিএর টাকা দিতে পারছে না, লোন করছে। আর এখানে তাহলে দেবে কেন? প্রকল্প করে রাজ্য সরকার টাকা খরচা করছে, মানে কি ওই ব্যাপারটা করতে হবে, বাধ্য। কেন বাধ্য? কারণ টাকা তো চুরি করছে, নেতারা বাড়ি নিচ্ছে, দেখছেন না, আমরা তো মিডিয়াতে দেখছি, এটা তো অস্বীকার করা যাবে না। পঞ্চায়েত প্রধান তার রিলেটিভ মানে বাড়ি নিয়ে নিচ্ছে, করবে না কেন? মুখ্যমন্ত্রী থেকে এই যে লক্ষ্মীর ভান্ডার, দেখুন লক্ষ্মীর ভান্ডার, আমি একজন সরকারি কর্মচারী, আমার ওয়াইফ কেন পাবে? হাউস ওয়াইফ হলে আবার ওয়াইফ কেন পাবে? একটা WBCS অফিসার, তার যদি ওয়াইফ যদি হাউস ওয়াইফ হয়, মানে হাউস হোল্ড, তাহলে সে পাবে কেন? হাউস ওয়াইফ হলে সে পাবে, চাকরি করলে পাবে না, তাহলে কেন পাবে? সবাইকে কেন দেবে? আর সবাইকে দেয় বলেই তো যাদের সত্যি প্রয়োজন তাদের তো 2000 টাকা দিতে পারে, সবাইকে যদি না দেয়। মুখ্যমন্ত্রী কি করছে? সবাইকে দিয়ে তাদের ভোট কেনার একটা প্রবণতা দেখা দিচ্ছে। শেষ প্রশ্ন আপনার কাছে, যেভাবে দেখুন, এই কথাটা আমি আপনাকে বলতে পারবো রাজনৈতিক দল, তবে আমার যে অভিজ্ঞতায় বলি, দেখুন বিগত বাম সরকারের আমলে 11 সালে যখন আপনার ভোট হয়েছিল, ভোট বলতে যা বোঝায়, ভোট বলতে যা বোঝায় সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারই বলো, কেন্দ্রীয় সরকারের নির্দেশ না থাকলে নির্বাচন কমিশন এবং সিকিউরিটি, অর্থাৎ কেন্দ্রীয় যে সিকিউরিটি, তারা যদি ঠিক মতো কাজ করে তাহলেই ভোটটা ভালো হলেই এই সরকার চলে যাবে। কিন্তু ভোট তো লুট হয়, পারবে না, এবং এর জন্য কিন্তু কেন্দ্রীয় বিজেপি দায়ী, কেন্দ্রীয় বিজেপি দায়ী। কারণ কেন্দ্রীয় বিজেপি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোল্লা দিয়েছে তারা, কারণ ব্যাপারটা হলো কংগ্রেস CPM যাতে না আসতে পারে, সেই কারণে মুখ্যমন্ত্রীকে তোল্লা দিয়ে চলে। আচ্ছা দেখুন তো, আপনার একজন যে মন্ত্রী তিনি হতে পারেন, মানে আপনার অর্ধমন্ত্রী আর কি, সুকান্ত বাবু, তাকে যেভাবে হ্যাকেল করলো, তারপরেও কেন্দ্রীয় সরকার চুপ, তাহলে কি বলবো, কি কারণটা কি? কেন্দ্র সরকারের একদম উচিত ছিল না? তার তো মন্ত্রী, সারা দেশের মন্ত্রী, কি বলবো। একদম। অনেক ধন্যবাদ আপনাকে।